বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে দীর্ঘদিন পরে বিডিআর অফিসার হত্যার সঠিক যে তদন্ত এবং রিপোর্ট যে বাড়াইছে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 1971 সালে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস অ্যান্ড র তাদের বুদ্ধিতেই পাকিস্তানকে দুই ভাগ করা হয়। আপনার কায়েদাম জিন্না কি বলছিল যে পাকিস্তান হবে উর্দু হবে মাতৃভাষা। এখন প্রশ্ন, আজম জিন্নার বাড়ি কোথায়? ওনার তো লাহোরের বাড়ি না। আজম জিন্নার বাড়ি হলো আপনার লাহোরের ভাষা হলো উর্দু, পাকিস্তানের হলো প্রত্যেকটা ভাষাই উর্দু না। কিন্তু দেখেন এইটা নিয়ে আস্তে আস্তে বাংলাদেশে অশান্তি সৃষ্টি হয় এবং এই চান্সগুলো নেয় ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস র। আবার দেখেন যে 2001 সালে যখন রৌমারিতে ভারতের বিএসএফ বাংলাদেশকে আক্রমণ করতে আসে, তখন বাংলাদেশের এই যে বিডিআরের অফিসাররা, এই বিডিআরের অফিসাররা রুখে দাঁড়ায়। তখন এই ভারতের সেই দিন অনেক সেনাবাহিনীর অফিসাররা তারা মারা যাওয়ার পরে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং র এই অফিসারদের নাম লিস্ট করে। দেখেন, ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস উইং শুধু ভারতের গোয়েন্দা সংস্থা না, ভারতের গোয়েন্দা সংস্থা টেলিং করে আপনার ফিলিস্তিন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে। দেখেন, কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বেশিরভাগ ক্ষেত্রে গুপ্ত হত্যার জন্য দায়ী। আপনার প্রেসিডেন্ট হত্যা বা প্রধানমন্ত্রী হত্যা, রাষ্ট্রপতি হত্যা বা কোনো মন্ত্রীকেও হত্যা করতে হবে, এই বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে এই গুপ্ত হত্যার বেশি ট্রেনিং দেওয়া হয়। কারণ ভারতের যে গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস র, তাহলে এখানে ভিতরে কিভাবে ঢুকলো, কিভাবে আপনার বিডিআর অফিসারকে হত্যা করা হলো এবং বিডিআর এর ভিতরে তারা কিভাবে তাদের আস্তে আস্তে তাদের মোটিভেশন তৈরি করলো এবং আওয়ামী লীগের নানক বা আপনার বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের জাহাঙ্গীর কারণ নানক এবং তাপস যে জড়িত ছিল এবং এটা করে এখন পরিষ্কার। কারণ নানকের বর্তমান বক্তব্যই দেখেন যে তারা কি বলে, যে এখন কি বলে যে যারা বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করতেছে তাদেরকে এই হত্যা করা হবে, এই করা হবে, এই করা হবে, অর্থাৎ তার মুখেই শুধু হত্যা করা হবে। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে না যে 2004-এ যখন রৌমারিতে বিডিআরের সদস্যরা আক্রমণ করে ভারতে, তখন থেকে এই অফিসারদের উপরে আপনার আপনার লং টাইম ধরে এদের উপরে গবেষণা করা হয় এবং তাদেরকে দেখবেন যারা মারা গেছে যে অফিসাররা, এই অফিসাররা এদেরকে 1 বছরের মধ্যে এক জায়গায় সংযুক্ত করে এবং তাদেরকে সবটিকে সংযুক্ত করে আপনি দেখেন একসাথে আয়না তাদেরকে হত্যা করা হয়। কারণ কিভাবে আপনি একটা জিনিস দেখেন যে 1947 সালে যে 6 জাতি যে যুদ্ধ হলো, ইরাক, সিরিয়া, লেবানন, সৌদি আরব এবং ইসরায়েল, এই ইসরায়েল এবং 6 জাতি এই যে আপনার সংগ্রামে তখন আপনার মুসলিম রাষ্ট্রগুলো পরাজিত হয়। কারণ মুসলিম জাতি কেন পরাজিত হয়? কারণ দেখেন, ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এই মুসলিম রাষ্ট্রগুলোতে বিভেদ তৈরি করতে এরা সফল হয়েছিল। কারণ আপনি দেখেন 1947 সালে যে যুদ্ধ, ভারত 6 জাতির যুদ্ধ, একদিনের মধ্যে ইসরায়েলের বিমান বাহিনী যৌথ হামলা করে মিশর এবং সিরিয়ার বিমানগুলো ধ্বংস করে দেয়। তাহলে গোয়েন্দা তথ্যগুলো কাদের থেকে নেয়? দেখেন, আমরা যদি মেজর জেনারেল আব্দুল মতিন এবং মেজর এবং বীর বিক্রম তাদের কথা যদি শুনি এবং মেজর ডালিম এবং মেজর হুদা, কর্নেল হুদা, মেজর জলিল, দেখেন মেজর জলিলের কথাই যদি শুনি যে মেজর জলিল কি বলছে, মেজর জলিল বলতেছে যে ভারত শুধু আমাদেরকে স্বাধীনতা অর্জন করছে তাদের নিজের জন্য। কারণ ভারত ভালো করে জানে, দেখেন এই যে বর্তমানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল, এই আপনার এই যে বুয়েট, চুয়েট, এইগুলো কারা প্রতিষ্ঠা করা হয়েছিল? দেখেন, এই বুয়েট চুয়েটগুলো প্রতিষ্ঠাটা করছে হলো পাকিস্তানের আমলে। আপনি দেখেন যে অনেকে আপনার রবীন্দ্রনাথকে আপনার মহাকবি বা আপনার বিশ্বকবি বলে,
কিন্তু দেখেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, এই এই যে রবীন্দ্রনাথ কুল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে বাধা দেয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের যুব সমাজ যেন পড়াশোনা না করে। সেই জন্য তাদেরকে মূর্খ রাখার জন্য তারা এই রবীন্দ্রনাথ এবং তারা একটা করে যে বাংলাদেশে এই কৃষি দরকার আছে যে আপনার বিশ্ববিদ্যালয় করার জন্য। আপনার একটা বর্তমানে একটা চিন্তাই করেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং আইনমন্ত্রী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং বর্তমানে এই যে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম বলতেছে যে বিএনপির জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসতে বাধা নাই, কিন্তু তারেক রহমান বলতেছে যে আমার একক সিদ্ধান্ত না। তাহলে এখানে কি বোঝা গেছে? অবশ্যই তারেক রহমানের দলের ভিতরেই তাকে আটকে রাখছে, তাকে গৃহবন্দী করে রাখছে, বিএনপির নেতারাই তারেক রহমানকে গৃহবন্দী করে রয়েছে। এখানে কেউ একটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি তারেক রহমানের যে পাশে যেগুলো আছে সেইগুলোকে ভারতের এবং ভারতীয় ঘনিষ্ঠ মানুষগুলো এবং তারেক রহমানকে এখনো ভয় ভীতি দেখার উপরে রাখছে যে বাংলাদেশে গেলে আপনার বাবার মতন হতে পারেন এবং বাংলাদেশের এই অবস্থা হতে পারে, তাকে করে এই ভয় ভীতিগুলো দেখা রাখছে। এখানে অনেকটাই বেশিরভাগ ক্ষেত্রে মনে করতেছে যে তারেক রহমানকে যারাই করছে তার যে পাশে আব্দুল মালেক সিলেটের এবং সালাউদ্দিন আহমেদ বা মির্জা আব্বাসকে অনেকটাই ফাঁকে রাখছে, কিন্তু আমির খসরু মাহমুদকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আপি করতেছে সে হলো ভারতের এজেন্সি হিসাবে। এরকম 1971 সালে যখন আপনার দেখেন যে মুজিব বাহিনী কারা হয়, দেখেন যে জেনারেল ওসমানী বাংলাদেশের প্রথম সেনাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, এই তাজউদ্দিন আহমেদ এবং জেনারেল ওসমানীকে বাদ দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রোয়ার আঞ্চলিক প্রধান জেনারেল ওবানের নেতৃত্বে একটা মুজিব বাহিনী গঠন করে। এই মুজিব বাহিনী কারা ছিল? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এই যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কারা তাও ছিল টোকাই, সন্ত্রাস, চাঁদাবাজি, এই লোকগুলো দিয়ে মুজিব বাহিনী তৈরি করে। আপনি গত 17 বছরে দেখেন যে যারা বনানী গুলশানে থাকে, আমরা তো বনানী গুলশানে থাকি, আপনার বনানী গুলশানেই আপনি যদি দেখেন এই করাল বস্তি, বনানী এই হোটেল, ওই হোটেল, গুলশানের এই হোটেল, তাদের থেকে এই ছাত্রলীগ, যুবলীগ তারা হলো অপরাধী করে নাই। আপনার বনানী গুলশানে আসেন, হাজার হাজার মানুষকে প্রশ্ন করেন যে ছাত্রলীগ, যুবলীগের এই যে টোকায়রা কিভাবে সাধারণ মানুষের বনানী গুলশানে মানুষকে অত্যাচার করতে, এই বাড়ি চাঁদা, এখানে চাঁদা, ওখানে চাঁদা। দেখেন গোয়েন্দা সংস্থা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কোন জিনিসগুলো দেখে? একটা গোয়েন্দা সংস্থা, যে কোনো গোয়েন্দা সংস্থা একটা মানুষের চলাফেরাকে দেখে, তার চোখ দেখে, তার ভাইলেশন দেখে, তার হাঁটা চলা দেখে। অর্থাৎ একটা গোয়েন্দা সংস্থা যখন একটা মানুষকে কভার করবে, অবশ্যই ওই গোয়েন্দা সংস্থা ওই মানুষের কাছে লং টাইম তাকে পর্যবেক্ষণ করবে, তার দৃষ্টিভঙ্গি, সে কার সাথে চলে, সে কি চায়। কারণ একটা মানুষের, পুরুষ বা মহিলা, যেমন একটা পুরুষ মানুষের লোভ কি? টাকার লোভ, নারীর লোভ, দুইটাই লোভ থাকে। এই লোভগুলোকে কিভাবে কাজ করে, যেমন জেনারেল মতিন সে তার গোয়েন্দা সংস্থা একটা বই লিখছিল যে কলগাল দিয়ে কিভাবে গোয়েন্দা সংস্থা সাজানো হয় এবং এই কলগালের মাধ্যমে কিভাবে রাজনৈতিক ব্যক্তিদেরকে টার্গেট করা হয় এবং তাদেরকে এই যে ব্যবহার করা হয়। যেমন 1971 সালে যেমন ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে কোন মুজিব বাহিনী আসে বাংলাদেশে। এই মুজিব বাহিনীদের কাজ কি ছিল? আপনার যেমন কাদের সিদ্দিকী হলো মুজিব বাহিনীর লিডার ছিল। এই যে কাদের সিদ্দিকী জেনারেল এজি ওসমানী বলেন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন বলেন, এদেরকে কোনো গুরুত্ব দেয় নাই। সে হলো ভারতের গোয়েন্দা সংস্থা ওবানের হিসাবে কাজ করছে এবং তারা ডিসেম্বরে আইসা বাংলাদেশের বুদ্ধিজীবী, হিন্দু বাড়ি দখল, এই বাড়ি দখল, এখানে হত্যা, এখানে 30-এ যখনই 1 নভেম্বরের দিকে মুজিব বাহিনী বাংলাদেশে ঢোকে তখনই তারা হলো গণহত্যা শুরু করে। তাহলে এখানে ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে প্রভাব তৈরি করতে পারছিল এবং তারা এখন কেন আওয়ামী লীগ নেতাদেরকে ভারত কেন ফিরে দেব? দেখেন যে আওয়ামী লীগ নেতাদেরকে ভারত কেন ফিরে দেবে, কারণ ভারত বাংলাদেশের সাথে
$36,000 মিলিয়ন বিজনেস করতেছে। অর্থাৎ ভারত ভাবছিল যে আওয়ামী লীগে 1971 সালের মতনই 9 মাস ট্রেনিং দিয়ে এসে বাংলাদেশের ভিতরে ঢুকাবে, অশান্তি সৃষ্টি করবে এবং তারা তারপরে পদক্ষেপ নেবে। যেমন বর্তমানে বাংলাদেশের ভারতের মিডিয়াগুলো প্রত্যেকদিন প্রচার করতেছে যে বাংলাদেশের সীমান্তে যুদ্ধজাহাজ পৌঁছা গেছে, বাংলাদেশকে এখান থেকে অ্যাটাক করতেছে, ওখান থেকে অ্যাটাক করতেছে, এইরকম তারা ব্রেন গেম। ভারত বাংলাদেশে হামলা যদি করে, দেখেন বাংলাদেশে যদি ভারত হামলা করে, বাংলাদেশ যদি 7 দিন টিকে থাকতে পারে তাহলে ভারতকে ভাঙ্গা কোনো ব্যাপার না। চিকেন নেক, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই রাষ্ট্রগুলোকে তখন আলাদা করা যাবে। কারণ ভারতের আসাম, ত্রিপুরা কোথায় কোথায় ভারতের বিমান ঘাঁটি আছে, তাদের রাফায়েল এবং যুদ্ধ বিমানগুলো রাখা আছে, সবই বাংলাদেশের মানুষ গোয়েন্দা সংস্থা জানে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে যে ভারতের রাফায়েল এবং যুদ্ধ বিমান বা তাদের অস্ত্রগুলো কোথায় আছে। ভারত যদি আক্রমণ করে, তাহলে আমরা যদি পাল্টা আক্রমণ করা হয় 72 ঘন্টার মধ্যে তাদের যদি ধ্বংস করা দেওয়া যায় বিমান ঘাঁটিগুলো, তাহলে তারা যুদ্ধের জন্য আসতে পারবে না। কারণ দিল্লির থেকে আসাম ঘুরে আসতে লাগবে যদি বিমান পথে আসে তাহলে 2 দিন লাগবে। এই 2 দিনের মধ্যে বাংলাদেশ অনেক কিছু করতে পারবে। সেই জন্য বাংলাদেশকে হুমকি দেওয়া ভারত এখন লাভ নাই। যেটা ভারত যেটা করতে পারে, যেটা তাদের দালাল তৈরি করবে, বুদ্ধিজীবী তৈরি করবে। এই বুদ্ধিজীবী, এই লেখক, এই গায়ক, এই প্রফেসর, এই ডক্টর, দেখেন ডক্টররা গোয়েন্দা সংস্থা সবচাইতে বেশি মুভ করে গোয়েন্দা সংস্থা। ডক্টররা কেন গোয়েন্দা সংস্থা মাইন্ডসেন্স তৈরি করতে পারে? ডক্টররা ধরেন আপনি একটা ভালো মানুষ, আপনি ডাক্তারে গেলেন, আপনাকে বললো যে আপনার দাঁত দেখতে, বললো যে আপনার দাঁতে ময়লা গন্ধ, তাহলে আপনার মাইন্ডসেট কেমন লাগবে? আপনি অনেক ভিআইপি, আপনাকে যদি মানুষের মনে বলে যে আপনার দাঁতে গন্ধ, তাহলে আপনার মাইন্ডসেট কেমন থাকবে? অবশ্যই খারাপ লাগবে। অর্থাৎ ডাক্তার গোয়েন্দা সংস্থার এজেন্ট সবচাইতে মেটার গোয়েন্দা সংস্থা। ভারতের গোয়েন্দা সংস্থা যারা অ্যানালাইসিস উইং 1971 সালে এরকম ডাক্তার, বুদ্ধিজীবী, শিক্ষক তাদেরকে ব্যবহার করতো। যেমন শহীদ রফিক, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেসর অনেকে বলে, দেখেন তার ভায়োলেশন বোঝা গেছে, সে গোয়েন্দা সংস্থা। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই প্রফেসর, ওই ডাক্তার, ওই বুদ্ধিজীবী, ওই কলগার, এদেরকে ব্যবহার করে। আপনি দেখেন যে সেনাবাহিনীর যারা করছে বা যারা সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করছে, দেখেন যেই সেনাবাহিনীর যে কারা ছিল, দেখেন এই সেনাবাহিনীর যারা অফিসার ছিল তাদেরকে শেখ হাসিনা ছোট থেকে মানুষ করত। এবং তারা কি চায়? নারী চায়, গাড়ি চায়, অর্থ চায়, যেটা চায় তাদেরকে সেটাই দিছে। দেওয়ার পরে এখন বলতেছে তুমি যদি এখন কাজ না করো তাহলে তোমার মৃত্যুবরণ করো। হয় তোমার কাছে একটা ডিসিশন, হয় তুমি মৃত্যুবরণ করো, নাই তুমি আমার পক্ষে কাজ করো। দ্বিতীয় কোনো অপশন রাখে নাই। সেই জন্য এই যে আর্মির অফিসারদেরকে, এই জেনারেল মঈনুদ্দিন, সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান যে জেনারেল মুজিব, বা এই জেনারেলদেরকে লং টাইম ব্যবহার করে এবং তাদেরকে ব্যবহার করে বিডের বিদ্রোহী ম্যাসাকার করছে। যেমন তুরস্কর অটোমান সাম্রাজ্যের যখন অটোমান সম্রাট মারা যায়, তখন তার ছেলেপতি নাতনিপতি অটোমান সম্রাট করে, তখন এই অটোমান সাম্রাজ্যের যারা মহিলারা ছিল, যখন রানীরা ছিল, কোসেম সুলতান বা এই সুলতানগুলো, তারা ক্ষমতার জন্য একে অপরে লড়াই করে এবং এই লড়াইয়ে সহযোগিতা করে কারা? পরবর্তী দেশগুলো। সেই রকম বাংলাদেশে যখন নিজেদের ভিতর দ্বন্দ্ব শুরু হয় তখনই হস্তক্ষেপ করে ভারত। দেখেন এই ভারতের প্রভাব যদি ধ্বংস করা না যায়, ভারতের গোয়েন্দা সংস্থার প্রভাব যদি ধ্বংস করা না যায়, তাহলে বাংলাদেশের হাজার হাজার সেনাবাহিনীকে জীবন দিতে হবে এবং বাংলাদেশের হাজার হাজার মেধাবী সেনা সদস্য, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রভাষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে জীবন দিতে হবে। এবং তারা যদি নিজের জীবনকে সেভ রাখতে চায় তাহলে অবশ্যই ভারতের প্রভাব বন্ধ করতে হবে। আর যদি ভারতের প্রভাব বন্ধ করতে না পারে এবং ভারতের দালালি করে, তাহলে তাদের নিজের জীবন দিয়া এই ঋণ শোধ করতে হবে। আপনি কে প্রফেসর, কে ডক্টর, কে সেনাবাহিনী, 1 মিনিটও মেটার না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।